সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন প্রতিদিনের সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো সঙ্গে আছেন দুজন অতিথি, দুজনই রাজনৈতিক অঙ্গনের মানুষ। আমার বাম পাশে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স এবং সর্ববামে রয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জানতে চাইব যে আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ সবুজ। শুরুতেই থাকছে বিএনপি নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনের বৈঠকের খবরটি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব বর্মার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নেও দিল্লি এরই মধ্যে যোগাযোগ করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অধিবেশনের সাইডলাইনে কাল মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বাংলাদেশকে পুলিশ ও নির্বাচনী সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ সহায়তা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় 144 ধারা তুলে নেওয়া হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে। নতুন বাংলাদেশের পাহাড়েও কোনো বৈষম্য থাকবে না বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এ বছর 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে। সরকারি বিধি অনুযায়ী আগামী বছর থেকে 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে তাদেরকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা ও বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়কে। দ্বিতীয় দফা ভোট গণনা শেষে রবিবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সবুজ, এই ছিল দিনের উল্লেখযোগ্য খবর। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম। শুরুটা করতে চাই রাজনৈতিক বিষয় দিয়ে। আলোচনা শুরু করব জনাব সৈয়দ ইমরান সালে যে বিএনপি মহাসচিবের সঙ্গে আজকে ভারতের যিনি হাই কমিশনার প্রণব ভার্মা রয়েছেন তার সাথে দীর্ঘ বৈঠক হয়েছে, যেখানে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও একটা গভীর সম্পর্ক চেয়েছে ভারত। দেশটির আসলে এমন সিদ্ধান্তের কারণ কি? তারা কি আসলে এটা এক ধরনের দৃষ্টিভঙ্গির বদল, কিংবা এটা কি তাদের কোনো বোধোদয়? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি বিশেষ করে শ্রদ্ধা জানাচ্ছি ববি হাজ্জাজকে। আজকে আমার সাথে ওনার প্রথম টক শো, এবং ওনাকে স্বাগত জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন সেটা টক অফ দ্য কান্ট্রি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল কিংবা এই গণমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে যে দীর্ঘদিন পর ভারতের হাইকমিশনার প্রণব ভার্মা আজকে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অফিসে এসেছিলেন, এবং বলা যায় গত 5 বছরের মধ্যে বোধহয় প্রথম আমাদের অফিসে ওনাদের আগমন। এবং এখানে এসে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে তারা আলোচনা করেছেন, এবং আলোচনার বিষয়বস্তুগুলো আমাদের মহাসচিব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। এবং সেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক ভারত এখন দৃঢ় করতে চায়, এমনকি বিএনপির সাথেও সম্পর্ক গড়তে চায়, এবং ওই ভারতের রাজনৈতিক দলগুলো আগ্রহ প্রকাশ করেছে বিএনপির সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে। সেটাও এত এই যে আপনি বলছেন প্রায় 5 বছর পর প্রথমবার বসা, তাহলে এই 5 বছর তারা কোথায় ছিল? এইগুলো তো আসলে অনেক বড় নেগেটিভ হবে, এবং এখানে অনেক বিষয় আসবে, এত কম সময়ে বলা যাবে কিনা জানি না। ভারত বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ভারতের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি, এবং আমাদের দুই দেশের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে।
এবং ভ্রাতৃত্বের যে সম্পর্ক সেটা হবে। দুই দেশের মধ্যে যে অমীমাংসিত যে সমস্যাগুলো আছে সেগুলোরও সমাধান আমরা ন্যায্যতার ভিত্তিতেই আমরা করতে চাই, বিএনপি করতে চায়। সেই জন্য আমরা এগুলো ধরেন পানি সমস্যার সমাধান আছে, তারপরে আপনার সীমান্তে মানে কি বলে সীমান্তে হত্যার একটা ব্যাপার আছে, তারপর আমাদের বাউন্ডারির যে সমস্যাগুলো ছিল, তারপর ট্রেডের যে আমাদের ইমব্যালেন্স ট্রেড রয়েছে সেগুলোর বিষয় আছে, এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক যে একটা সম্পর্ক, পিপুল টু পিপুল যে একটা সম্পর্ক, সেটার উপর আমরা জোর দিই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা আমরা দেখেছি, এটা ধরেন অনেক আগের থেকেই আমরা দেখেছি যে ভারতের পক্ষ থেকে আমরা এরকম সম্পর্ক আমরা পাইনি। আমরা মনে করেছি বা বাংলাদেশের জনগণও মনে করে ভারত মনে হয় শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায়। তারপরেও আরও যদি একটু বাড়তি বা মানে খোলাসা করে বলি যে একটি পরিবারের সাথে সম্পর্ক তারা রাখতে চায়, নাকি তারা সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়, যারা যে দল ক্ষমতায় থাকেন তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, এরকম আমরা বাংলাদেশের জনগণ সেটা মনে করছিল না, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে, চায় যে এই সম্পর্কটা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে হোক এবং দুই দেশের জনগণের মধ্যে, দুই দেশের সরকারের মধ্যে এই সম্পর্কটা থাকুক। এটা বাংলাদেশের জনগণ এবং বিএনপি এটা চায়। তো এখন যেমন ধরেন আওয়ামী লীগের আমলে, আমি আগের কথা বাদ দিলাম, গত 15 বছর ভারত নিঃশর্তভাবে আপনার আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে। আওয়ামী লীগ যে বাংলাদেশে গণতন্ত্র হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, জনগণের অধিকারগুলো হরণ করে নিয়েছে, এখানে নিষ্ঠুরভাবে দমন নিপীড়ন চালিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। এসব দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র হরণ, ভোটের অধিকার হরণের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার ছিল এবং বিশ্বের অন্যান্য গণতন্ত্রকামী দেশ বা জাতিসংঘ পর্যন্ত তারা এসব ব্যাপারে বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছে এবং এগুলো যাতে মানে নিরসন হয় সেগুলো ব্যাপারে উদ্যোগ নিতে বলেছে। কিন্তু একমাত্র ভারত, তাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের জনগণ সেটা দেখতে পায় নাই। বরঞ্চ এই যে বিতর্কিত যে নির্বাচনগুলো আওয়ামী লীগ করলো, নির্বাচনের নামে প্রহসন করেছে, সেই সব নির্বাচনের নামে প্রহসনে ভারত সবসময় আওয়ামী লীগের পাশেই থেকেছে। তো যে কারণে আমরা মনে করি যে আজকে যে ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশের যে পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের ঢেউ নিশ্চয়ই ধাক্কা ভারতেও লাগবে। আমি ধাক্কা বলতে আমি বলছি না যে ওখানে ওই পরিবর্তনগুলো হবে, মানে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যয়, এটা যেন ভারত উপলব্ধি করে। এবং আজকে দেখেন বাস্তবতা হলো যে এই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, তিনি ভারতে পালিয়ে গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার পরে রেড পাসপোর্ট তার বাতিল করা হয়েছে শেখ হাসিনার। তারপরেও সেই অনুযায়ী বিধান অনুযায়ী 45 দিন তিনি সেখানে থাকতে পারেন। 45 দিনও কিন্তু গত পরশু সম্ভবত ওভার হয়ে গেছে, আমি যদি ভুল না করি, ওভার হয়ে গেছে। তারপরে ভারতে এখন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছে এটা কিন্তু ভারত বলছে না। ভারতে সে কোথায় আছে সেটাও কিন্তু বলছে না। বরঞ্চ আমরা শুনেছি ভারতের একটি নৌবাহিনীর ঘাঁটিতে একটি সেফ হাউসে তিনি আছেন। সেই সেফ হাউসে বসে শেখ হাসিনা বাংলাদেশে তার কর্মীদের সাথে বা বিশ্বের অন্যান্য দেশে তার কর্মীরা যারা আছে তাদের সাথে টেলিফোন কনফারেন্স করছেন। টেলিকনফারেন্স করে যেসব বক্তব্য রাখছেন রীতিমতো সেগুলো উস্কানিমূলক এবং উদ্বেগজনক। এবং আমাদের বক্তব্য হচ্ছে, তাহলে ভারত কি তাকে এই মানে শেখ হাসিনাকে এই উস্কানি দেওয়ার ক্ষেত্রে মানে প্রশ্রয় দিচ্ছে? এই জবাব তো অবশ্যই ভারতকে দিতে হবে। আরো দুঃখজনক হলেও সত্য, আমরা দেখেছি শেখ হাসিনা যতবারই বিদেশে যেখানেই যান না কেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী যান না কেন, তো ভারতের প্রধানমন্ত্রী আগ বাড়িয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। এমনকি ভারতে একটা কনফারেন্স হয়ে গেল, কি কনফারেন্সটা, এই যে জো বাইডেন গিয়েছিল যে সম্প্রতি কনফারেন্স, কি একটা কনফারেন্স হলো, সেখানে বাংলাদেশ সদস্য না, সেইখানেও আপনার মানে মোদি, ভারত সরকার শেখ হাসিনাকে ইনভাইট করে নিয়ে মোদির সাথে জো বাইডেনের সাথে একটা ছবি, সেলফি তোলার সুযোগ করে দিয়েছিল। কিন্তু আজকে বাংলাদেশে যখন সফল গণবিপ্লব হলো, সেই গণবিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, যার মানে নেতৃত্বে রয়েছেন
ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, জি, এই তিনি এই যাচ্ছেন প্রসঙ্গে আমরা পরে তিনি আলোচনা যাচ্ছেন করব। আপনার জনাব ববি হাজেজ, আচ্ছা। আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই যে এই যে জি। পরিবর্তিত একটা পরিস্থিতি, যখন বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে ভারত, জি। তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও এক ধরনের গভীর সম্পর্ক করতে চায়। আপনিও তো একটি রাজনৈতিক দলে রয়েছেন, দীর্ঘদিন রাজনীতি করছেন। জি। ভারত কি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে সেই রকম বন্ধুসুলভ আচরণ করেছে? প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক ইমরান সালে প্রিন্স ভাইকে এবং আজকে যারা বাংলা ভিশনের দর্শকরা দেখছেন, আগামীতে দেখবেন, তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নটার খুবই সময় উপযোগী প্রশ্ন, কারণ আজকে একটা মিটিং হয়েছে বিএনপির সাথে। দেখুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জন্য ভারত ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে ভারতের ইতিহাস অনেক পুরাতন। এগেন, অনেক লম্বা ইতিহাসের কথা, অবভিয়াসলি এটা বলার জায়গা না, আমি বলবো না, বাট ইতিহাস পুরাতনটা তুললাম কেন? কারণ বাংলাদেশের জন্মসূত্র থেকে, বা আমরা যদি একদম আরেকটু পিছিয়ে চলে যাই, 61-62 সাল থেকে শেখ মুজিবুর রহমানের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারপর একসময় আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি হয়, এবং একসময় আমাদের মহান মুক্তিযুদ্ধে জয় লাভ করতে ভারত আমাদেরকে পুরোপুরিভাবে সহযোগিতা করে, এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা জয়লাভ করি। কিন্তু জয়লাভের পর আমাদের সম্পর্কটা কিছু দূর একটু আধিপত্যের সম্পর্ক তৈরি করতে চায় ভারত, এবং এই কারণে তার পরের 4 বছর, মানে আরও অনেক কারণ ছিল, বাট এটাও একটা বড় কারণ ছিল যে তার পরের 4 বছর সরকার পরিচালনায় অনেক ধরনের মুশকিল হয়েছে, এবং 75-এর পর বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। কারণ বাংলাদেশ তখন নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরতে চেষ্টা করেন। তখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের অস্তিত্ব বিশ্বব্যাপী তারা তুলে ধরতে চেষ্টা করেন। সেখানে ভারতের সাথে আরেকটু বৈরী সম্পর্ক হয়। কিন্তু কারণটা কি? যেখানে একটি দল, দেখেন, এখানে এখন আমি যদি খুব অল্প সময়ের একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, 2013-14 সালেও কিন্তু আমি তখন অন্য একটা রাজনৈতিক দলের সাথে ছিলাম, কিন্তু ভারতের প্রতিনিধিরা আমাদের সাথে বসছিল, বা বিএনপির সাথেও বসছিল, সবার সাথেই বসছিল। 13-14 পর পাল্টে গেছে, এবং 13-14 থেকে শুরু করে 23-24 পর্যন্ত হাসিনার সাথে যে সম্পর্কটা ছিল, শেখ হাসিনার সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, অলমোস্ট মনে হয়েছিল যে ভারত সরকারের সাথে শেখ হাসিনার সম্পর্ক, বাংলাদেশ সরকারেরও সম্পর্ক না, শেখ হাসিনার সম্পর্ক, এবং শেখ হাসিনা ভারত সরকারকে সার্ভ করার জন্য সব কাজ করেন। তো এই ধরনের আপনার সার্ভিলিটি পাওয়ার পর, মানে এই ধরনের ফ্যাসিলিটি পাওয়ার পর, আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা জায়গায় যান, সবাই আপনাকে কদমবুসি করে সালাম করে, বছরের পর বছর কদমবুসি করে সালাম করে, একদিন আপনি গেলেন কদমবুসি করে সালাম না করে জাস্ট আসসালামু আলাইকুম বললো, আপনার কাছে কি মনে হবে? যে আপনার সাথে বেয়াদবি করছে। কিন্তু আসসালামু আলাইকুম বলাটাই তো নর্মাল ভাই, কদমবুসি করাটাই তো অ্যাবনর্মাল। কিন্তু এত বছর কদমবুসি করে আসছে, আপনি মনে করছেন সালাম দেওয়াটা হলো এখন বেয়াদবি। তো শেখ হাসিনা গত 10 বছর যেভাবে সার্ভ করেছে, এখন অনেক কিছু তাদের কাছে ভিন্ন রকম মনে হতে পারে। প্লাস বিজেপির যে সরকার আছে, বিজেপির সরকার যেই ধরনের ন্যারেটিভ তাদের জনগণকে খাইয়ে থাকে, মানে আপনি আসামে যান, মিজোরামে যান, এই যে আপনার এনআরসি বা ওই যে ওদের সিটিজেনশিপ অ্যাক্ট, সিএএ, এগুলো নিয়ে যে এই যে মোদী সরকার অনেকদিন লাফালাফি করছে, মুসলমানদের বের করে দেবে, এগুলো ন্যারেটিভ, এগুলো বিজেপির ন্যারেটিভ। সো ওই বিজেপি ন্যারেটিভে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে জুলাই মাস থেকে এবং অগস্টের 5 তারিখের পর এটা আরো জোরদার করেছে। বাট ভারতের বিজেপি ব্যাকড গণমাধ্যম যা আছে, তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বিশাল আকারে প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং প্রোপাগান্ডার মেইন ন্যারেটিভ, প্রাইমারি ন্যারেটিভ হলো সংখ্যালঘুদের উপর অত্যাচার, যেটা মোটামুটি বেশিরভাগই ইফ নট পুরোটাই মিথ্যাচার। তো এই জিনিসটা, বাট আমি যে জায়গাটায় আসছিলাম যে 75-এর পর, 78-এর পর যে আমাদের তো আবার একটা সুসম্পর্ক গড়ার জন্য কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ইনিশিয়েটিভ নিলেন, সার্কের ইনিশিয়েটিভের একটা বড় বিষয় ছিল হলো যে আমরা যেন সমতার মাধ্যমে সম্পর্ক তৈরি করতে পারি। বাইল্যাটারাল সম্পর্ক যদি তুমি বড় ভাই আমি ছোট ভাই হয়, এটা আমরা চাই না। তাহলে আমরা চলো 5-7 ভাই মিলে আমরা সবাই সমান সমান ভাই ভাই হই। সো এই যে এই ইনিশিয়েটিভগুলো, এগুলো পজিটিভ ইনিশিয়েটিভ ছিল, এবং এগুলোর মাধ্যমে 13-14 পর্যন্ত কিন্তু একটা লেভেলের সম্পর্ক ছিল, যেখানে ভারতের গণমাধ্যম বলে আসছে যে শেখ হাসিনাকে, এবং একজন সোয়াসের একজন ভারতের একাডেমিক, বাট সোয়াসেন উনি পড়াশোনা করান ইংল্যান্ডে। তো উনি রিসেন্টলি একটা বই লিখেছেন, অবিনাশ পালিওয়াল। উনি এই বইটাতে পরিষ্কার করে বলেছেন যে 2009 সালে ভারতের সরকার যেই শক্তভাবে এবং মানে
আপনার ক্রেডিবল থ্রেট মানে আমি তোমাকে একটা ধমক মানে একটা থ্রেট করলাম, কিন্তু থ্রেটটা আসলে আমি ফোর্স দিয়ে ব্যাক করব। সো ক্রেডিবল থ্রেট, মিলিটারি ইন্টারভেনশনের যে ক্রেডিবল থ্রেট আমাদের বিডিআর মিউটিনের সময় ভারতের সরকার যেটা দিয়েছিল, সেটা অ্যাকর্ডিং টু পালিওয়াল সাহেবের মতামতে, যে সেটা ভারত বাংলাদেশের সম্পর্ক পাল্টে দেয়। কারণ শেখ হাসিনা নিজেও যখন 96 থেকে 2001 ক্ষমতায় ছিলেন, তার মানে সরকার পরিচালনায় ছিলেন, তার হাতে যে ক্ষমতা ছিল, 2009-এর ওই ঘটনা এবং তারপর ওই 9-এর ঘটনার পর যারা বিরোধিতা করেছিল তাদেরকে 10-11-র ভিতরে যেভাবে আর্মি থেকে বের করে দেওয়া হয়, এই যে শক্তিটা স্থাপনা করতে পারে শেখ হাসিনা এই ভারতের সহযোগিতার মাধ্যমে, এইটার মাধ্যমে 13-14 পর থেকে বাংলাদেশের সরকারের চিত্র বদলে যায়। সো ওই জায়গাটা থেকে ভারতের সরকার এখন অনেক কিছু বলছে, তবে আবার ভারতের সরকারের যেই অঙ্গটা বাংলাদেশে আছে এবং বাংলাদেশের সরকারকে দেখছে, বাংলাদেশের জনগণের অবস্থান দেখছে, মানে ওদের হাই কমিশন, তাদের কাছে আমার মনে হয় মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে ওই যে হাসিনা যে তাদের নৌকাটা ছিল ওটা ডুবে গেছে, হাসিনা নৌকা আর ভাসবে না। তো হাসিনা নৌকা যদি না ভাসে এবং বাংলাদেশ যদি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়, রাজনীতিবিদরা তাদের দেশে ভোট পাওয়ার জন্য অনেক বলচাল মারতে পারে, বাট ডিপ্লোমেসি এবং স্টেট টু স্টেট রিলেশনস আসলে এখন আবার নতুন করে ঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। এবং ডিপ্লোমেসি প্রসঙ্গে জনাব প্রিন্স আপনার কাছে আসতে চাই যে আমরা যেটা দেখেছি যে এই জাস্ট মাস দেড়েক আগের যে সরকার ছিল সেই সরকারের সাথে যেই সুসম্পর্ক ভারতের ছিল, এই এখনকার যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটা রয়েছে, যেটা রাজনৈতিক সরকার নয়, সেই সরকারের সঙ্গে সম্পর্কটা এখনো ভারতের স্বাভাবিক হচ্ছে না কেন? অনেকেই অভিযোগ করছেন যে এখনো সম্পর্ক স্বাভাবিক হয়নি। এর পেছনের কারণটা কি? কেন স্বাভাবিক হয়নি এর কারণ ভারতই এটা ভালো করে বলতে পারবে। তো সাধারণ মানুষ কি বলে সেটার দিকে যদি তাকাই, সাধারণ মানুষ মনে করে যে শেখ হাসিনা ভারতের আশীর্বাদ পুষ্ট একজন রাজনীতিবিদ ছিলেন এবং ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে তিনি সবসময় কাজ করেন এবং ভারতের স্বার্থ রক্ষা করেই এখানে কাজ করতেন। বাংলাদেশে সীমান্ত হত্যা বলেন কিংবা বিভিন্ন অভিন্ন নদীর পানির যে ন্যায্য হিসাব ভারত একতরফাভাবে এটা মানে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছিল, ন্যায্য হিসাব, তিস্তা চুক্তি হয়নি, এগুলির ব্যাপারে শেখ হাসিনা কিন্তু উচ্চবাচ্য আমরা শুনি নেই। বরঞ্চ তারা বলেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং বলেছে বাংলাদেশের সাথে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তো সর্বোচ্চ পর্যায়ে যেটা বলা হচ্ছিল, সেই সর্বোচ্চ পর্যায়ে কি, আমরা তো ফেলানির লাশ দেখেছি, প্রায় প্রতিদিনই সীমান্তে হত্যা দেখেছি, আমাদের তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব আমরা পাইনি, বা অন্যান্য নদীগুলোতে এই যে গঙ্গা পানির যে চুক্তি করেছিল সেখানেও যে তারা একতরফা পানি প্রত্যাহার করে সেখানে মরুভূমি বানিয়ে ফেলেছিল। তো আমরা তো সর্বোচ্চ অবস্থানটা দেখেছি। তো এখন হয়তো ভারত মনে করে যে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ এই বিপ্লবের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে, পদত্যাগে বাধ্য করেছে, এবং শেখ হাসিনা সেই তার যে প্রভু ভারত, তার ওখানেই গিয়ে ঠাঁই নিয়েছে। এটা মনে হয় ভারত মানে কি বলে এটাকে সঠিকভাবে বা ভালোভাবে নিতে পারছে না। আবার সরাসরি যদি বলা যায়, বাংলাদেশের এই যে ছাত্র গণ বিপ্লব বা বিপ্লবের ফলাফলকে হয়তো ভারত মেনে নিতে পারছে না, সেই কারণেই হয়তো তারা এই জিনিসটাকে আপনার মানে কি বলে স্বাভাবিক করতে পারতেছে না সম্পর্ক। আমি যে কথাটি বলছিলাম যে এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, যেখানেই যেত ভারতের সাথে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার যে সখ্যতা, তার যে আপনার কথাবার্তা, চালচলন, এমনকি আপনার বললাম তো যে কিছুদিন আগে ভারতে একটি সম্মেলন হলো, সেখানে জো বাইডেন গেল, সেই জো বাইডেনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মোদি সরকার শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণে সেখানে নিয়ে গেল, সেলফি তুলে বলা হলো সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। তা আজকে বাংলাদেশের ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায়, সেই সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্বব্যাপী ওনার যে একটা পরিচিতি রয়েছে, উনি যাচ্ছেন জাতিসংঘে আপনার সাধারণ অধিবেশনে, ভারতের প্রধানমন্ত্রীও যাচ্ছেন সাধারণ অধিবেশনে বা জাতিসংঘের সাধারণ অধিবেশনে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে অতীতের ধারাবাহিকতায় যে দুই দেশের রাষ্ট্রপ্রধানের একটি দ্বিপাক্ষিক বৈঠক হোক, অন্য সময় তো হয়েছে, সেটাই অন্য সময় হয়েছে, সেটারই ধারাবাহিকতায় বলা হচ্ছিল, হলে হয়তো স্বাভাবিক সম্পর্কটা হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলে সত্য দেখলাম,
ভারতের অনাগ্রহের কারণে সেই সভাটি কিন্তু হচ্ছে না। বরঞ্চ আরেকটি নিউজ আজকে নিশ্চয়ই আপনার চোখ এড়ায়নি, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মানে আপনিও হয়তো দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন এবং জো বাইডেনের বাড়িতে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বলছেন ভারতের প্রধানমন্ত্রী জো বাইডেনের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তুলে ধরেছেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি। এর আগেও আমরা দেখেছি নরেন্দ্র মোদী জো বাইডেনকে ফোনে যখন আলোচনা হয়েছে টেলিফোনে, তখনও নাকি নরেন্দ্র মোদী বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সে কথা বলেছিলেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ব্যাপারে কোনো কথাই বলা হয়নি। তার মানে হয় ভারতের প্রধানমন্ত্রী এটা অসত্য, বা ভারতের পক্ষ থেকে এটা অসত্য কথা বলা হচ্ছে। এটা ধরে নেওয়াটাই তো স্বাভাবিক আমাদের। আজকে এগুলোর মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভারত এই যে বাংলাদেশের যে পরিবর্তনটা, এটাকে মনে হয় স্বাভাবিকভাবে নিতে পারছে না। অথচ বাংলাদেশের জনগণের সাথে যদি ভারতের জনগণের সম্পর্ক ভারত চায়, তাহলে অবশ্যই ছাত্র জনতার যে বিপ্লব পরিবর্তন, এটাকে ভারতের সম্মান জানানো উচিত। জি, জনাব ববি হাজাজ, এই যে দেশের মধ্যে এক ধরনের টানাপোড়েন যাচ্ছে, যেটা অন্যবার আমরা দেখেছি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাধারণত বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়, এবার সেটা হচ্ছে না। আসলে ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে টানাপোড়েন কি নিয়ে, বা কোন জায়গায় টানাপোড়েন? টানাপোড়েন ফার্স্ট এন্ড ফরমোস্ট অনেক কিছু নিয়ে। ভারতের অনেক বড় ইনভেস্টমেন্ট ছিল অনেক সময় ধরে এর আগের যে সরকারটা ছিল, এই ইনভেস্টমেন্টের সাথে সুসম্পর্ক ছিল, তাদের পুরো নেটওয়ার্ক সেট আপ ছিল, সবার সাথে সবার সম্পর্ক, এই জিনিসগুলো ছিল, এগুলো তারা হারিয়েছেন। শুধু হারাননি, হয়তো পার্মানেন্টলি হারিয়েছেন। এখানে অবভিয়াসলি তাদের আঘাত পাবার একটা জায়গা আছে, এবং সেখান থেকে ভারতীয় সরকার তাদের কি বলে নাম ফরেন মিনিস্ট্রি, তারা কিছু দূর রিল করছে, কারণ তারা সাউথ এশিয়াতে, কারণ এগেন মানে মোদি সরকার আসার পর থেকে তাদের দুটো বড় বড় ফরেন পলিসি ছিল, লুক ইস্ট, নেবারহুড ফার্স্ট, মানে নিজেদের আশেপাশের দেশগুলো এবং এই যে আমাদের ইস্টের দিকে তাকানো। তো ইস্টের এবং নেবারহুডের সব দেশগুলোই ভারত পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। বাংলাদেশ শেষ দেশ ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ, সবভাবে ইকোনমিক্যালি বলেন, জিওগ্রাফিক্যালি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। এবং ভারতের একটা সান্ত্বনা পুরস্কার ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা তো আছে, সবাই বাকি সবাইকে হারালো। তো তারা এই যে জোর করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কারণে তারা ওই সম্পর্কটা হারিয়েছে। সো ওখানে দেয়ার রিডিং। তবে এখানে গুরুত্বপূর্ণ মনে রাখা যে ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলেই এইসব রিয়াকশনগুলো। সো তাহলে ভারতের জন্য যদি বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখনো এই ধরনের আচরণ কেন করছে? এখানে একটা বড়, এগেন আমরা জানি না ফর শিওর, কারণ ভারতের ফরেন পলিসি মিটিংগুলোতে যে বসে আমরা কান পেতে শুনে আসিনি। তবে একটা আন্দাজ করা যেতে পারে যে ভারত, বা আমি যদি একটা ছোট্ট অ্যানালজি দিয়ে বলি, যে বাংলাদেশে এখন কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। কেন আসবে না? কারণ বাংলাদেশের গভর্নমেন্ট পলিসির স্টেবিলিটি আসেনি। কেন স্টেবিলিটি আসেনি? কারণ পার্মানেন্ট কোনো সরকার আসেনি। কিন্তু আমরা তো দেখছি বিভিন্ন যে আন্তর্জাতিক সহযোগী সংস্থা, তারা সহযোগী সংস্থা ইনভেস্টমেন্ট না ভাই, সহযোগী সংস্থা দান, সরাসরি, হ্যাঁ এটা দান, দান বা লোন। দান লোন, এবং দান লোন এমন ইনস্টিটিউশনগুলো থেকে, মানে আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এমন ইনস্টিটিউশনগুলো থেকে যারা এখন আশাবাদী যে বাংলাদেশ সঠিক ডেমোক্রেটিক রাস্তায় চলবে, এবং তারা কিছু প্রেসক্রিপশন দেবে, এই প্রেসক্রিপশনগুলো হয়তো কিছু দূর ফলো করবে, সেই হিসাবে আশাবাদী। প্লাস আপনার মনে রাখতে হবে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরিই হয়েছে একটা দেশ যেন পুরোপুরিভাবে ফেল না করে সেই জায়গাটায় লোন প্রদান করার জন্য। ইনভেস্টমেন্ট আর এই যে লোন বা দান এক জিনিস না। ইনভেস্টমেন্ট আসবে না কেন? কারণ স্টেবল সরকার আসেনি। স্টেবল সরকারের জন্য একটা আপনার ভোট লাগে, মানে গণতান্ত্রিক প্রসেস লাগে। সো ভারত এমন হতে পারে, এমন হতেই পারে যে ভারতের সরকার চিন্তা করছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখনো স্টেবল সরকার না। এখনো স্টেবল সরকার যদি না হয়, তাহলে হয়তো একটা সুযোগ আছে আমাদের সাথে যাদের বন্ধুত্ব বেশি, তাদেরকে হয়তো ওই যে প্রতি বিপ্লবের কথা বলা হচ্ছে না, এরকম হয়তো কিছু করতে পারি, বা যারা আসলে শক্ত সরকার আসবে তাদের সাথে সম্পর্ক করব, এরকমও ভারত চিন্তা করতে পারে। এবং
আসলে দুঃখজনক, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটিটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে স্টেবিলিটি দেবার জন্য আমরা সবাই কিন্তু মানে পুরোপুরিভাবে নিয়োজিত, আমরা যেভাবে সহযোগিতা করতে পারি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তারা কাজ করে যাচ্ছে নিরলসভাবে, কিন্তু আসলে স্টেবিলিটি আনার জন্য মিনিমাম যে পদক্ষেপগুলো দরকার আমাদের মনে হচ্ছে কিছু দূর একটু দেরি হচ্ছে এই পদক্ষেপগুলো নিতে। এত আস্তে আস্তে পদক্ষেপ, যেমন মনে করেন এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আসেনি। কারণ কি? কারণ তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পুলিশ বাহিনীকে আমরা ফেরত আনতে পারিনি। পুলিশ বাহিনীকে ফেরত আনতে পারিনি যদি আপনি কারণ জিজ্ঞেস করেন তাহলে বড় বড় অনেকগুলো কারণ আছে। একটা হলো পুলিশ বাহিনীর ভেতরে আমরা আস্থা জাগাতে পারিনি যে তারা নিজেরা নিরাপদ। মানে পুলিশ বাহিনী এখন 2 লাখ অ্যারাউন্ড আমাদের পুলিশ বাহিনীর সাইজ, এর ভেতরে হাসিনার দোসর এবং জনগণের উপরে ডিরেক্টলি হাসিনার হয়ে অত্যাচার করেছে হয়তো 200, 500, 1000, বাকি কিন্তু 2 লাখ, মানে 200, 500, 1000, 2 লাখের মধ্যে কিচ্ছু না। সো তাদেরকে বের করে দিয়ে তাদের এগেনস্টে অ্যাকশন নিয়ে প্রথমত হলো কাউকে কিন্তু এখনো মানে এই 200, 500, 1000 কাউকে বের করা হয়নি, এবং অফিসিয়ালি হয়তো তারা এখনো বেতন পাচ্ছে, সেটা ভিন্ন ইস্যু। বাট তাদেরকে বের করে দিয়ে বাকি যারা আছেন তাদেরকে আস্থা যোগানো, সরকারের পক্ষ থেকে আস্থা যোগানো, এবং বড় বড় স্টেক হোল্ডার যারা আছেন, এই যে রাজনৈতিক দল বিএনপি, এনডিএম, বাংলাদেশ জামাত ইসলাম, যত দল আছে তাদেরকেও আহ্বান জানানো যে তারাও যেন পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকে আস্থা দেন। মানে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু কোনো একটা থানায় তাদের প্রবলেম হলে আমি আপনাকে বলে দিচ্ছি রাজনৈতিক নেতাদের তারা ফোন দেন। এখন রাজনৈতিক নেতাদের তারা ফোন দেন তারা নিজেরা আস্থা পাওয়ার জন্য যে তারা যদি ওখানে অ্যাকশনে যান বা রাজনৈতিক নেতারা যদি সহযোগিতা করেন তাহলে তারা অ্যাকশনে যেতে পারেন। তো এই আস্থাটা যদি সরকারের কাছ থেকে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আসে তাহলে কিন্তু থানাগুলো আস্থা পায়, অনেকে ফেরত আসে। একই সাথে নতুন নিয়োগের অনেক প্রয়োজন আছে। সো এই যে এই কাজগুলো করে আপনি আইন শৃঙ্খলা বাহিনী যেমন ঠিক করতে পারেন, একইভাবে এটা বোধহয় আমার বিজ্ঞ সমালোচক প্রিন্স ভাইও এটার কথা তুলছিলেন যে আমরা সেক্রেটারিয়েট বলি বা যেই জায়গাটাতেই বলি, এই সরকারের মানে এর আগের প্রাক্তন সরকারের দোষরা এখনো সেখানে রয়ে গেছে, তাদেরকে এখনো রিপ্লেস করা হয়নি। মানে এত খারাপভাবে এই সিস্টেম, মানে এই ইনএফিসিয়েন্সিটা চলছে যে 6 মাস 6 সপ্তাহ পলাতক থাকার পর সুযোগ নিয়ে বায়তুল মোকাররমের এই এক্স খতিব যে পলাতক ছিল 6 সপ্তাহ কিন্তু সুযোগ পেয়ে গেছে, কারণ এই 6 সপ্তাহ তাকে চাকরিচ্যুত হয় নাই। চাকরিচ্যুত হয় নাই মানে এই 6 সপ্তাহের ভিতরে সে তো বেতনও একবার পেয়ে গেছে, কারণ এখন তো বেতন সব ব্যাংকিং সিস্টেমে অটোমেটেড যায়, ঠিক না? সো হয়তো ওই বেতন দিয়ে লোকজন ভাড়া করে নিয়ে এসে শুক্রবারে সে তাণ্ডব চালিয়েছে, গোপালগঞ্জ থেকে এনেছে। সো এই জায়গাগুলোতে এফিশিয়েন্সি। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং আছেন জনাব ববি হাজ্জাজ। আমরা বিরতির আগে জনাব ববি হাজ্জাজের সাথে কথা বলছিলাম। আমরা জনাব প্রিন্সের কাছে আসতে চাই যে যেই কথা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলছিলাম, আবার আমরা প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার বিষয় নিয়েও কথা বলছিলাম। বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে এবার দ্বিপক্ষীয় বৈঠক হবে, যেটা হয়তো গত 3 দশকে সরকার বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এইরকম কোনো একান্তে বৈঠক হয়নি, সেরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। আসলে এবার এত গুরুত্ব পাওয়ার কারণ কি? এটা কি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস বলে? সর্বশেষ বোধহয় হয়েছিল বেগম খালেদা জিয়ার সরকারের সময়, যতদূর আমার মনে পড়ে। তারপরে হয়েছিল কিনা আমার জানা নাই, এরপরে বোধহয় প্রথম হচ্ছে আর কি। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই তো আছে। বাংলাদেশে যে স্বৈরাচারের পতন এবং গণতন্ত্রের পথে যে নতুন করে যাত্রা শুরু হয়েছে, সেটাকে সম্মান দেখিয়েই যুক্তরাষ্ট্র এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগদান উপলক্ষে সেই সভাটি আয়োজন করেছে বলে আমার ধারণা আর কি। তো এইটাকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিম, হাই পাওয়ারের টিম বাংলাদেশে এসে ঘুরে গেছে, এখানে সব কিছু অ্যাসেস করে গেছে যে কি দরকার বাংলাদেশের, অর্থনৈতিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া দরকার সেটাও তারা করেছে। আমরা আশা করি যে এই বৈঠকের মধ্য দিয়ে, বাইডেন এবং ডক্টর ইউনূসের বৈঠকের মধ্য দিয়ে অনেক কিছুর দরজা ওপেন হবে আর কি। এবং বাংলাদেশে যে অর্থনৈতিক যে একটা দুরবস্থা চলছে, এটা হাসিনা লুটপাট করে মানে দুর্নীতি করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো। এবং আরেকটি বিষয় জোর দেওয়া উচিত, যেই টাকাগুলো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে, শেখ হাসিনার ছেলে কিংবা তার পরিবারের লোকজন কিংবা শোনা যাচ্ছে তারও সম্পদ সেখানে আছে, সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
জি, জনাব ববি হাজার, আপনার কাছে অন্য প্রসঙ্গে আসতে চাই যে আমরা সম্প্রতি দেখলাম পাহাড়ে এক ধরনের অস্থিরতা, বিশেষ করে খাগড়াছড়ি এবং যে রাঙামাটি, সেখানে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা এখন স্বাভাবিক হচ্ছে। আজকে 144 ধারা তুলেও নেওয়া হয়েছে, কিন্তু যেটা দেখা গেল যে দীর্ঘ বিরতির পরে হঠাৎ করে পাহাড় আবার অশান্ত। আসলে কেন এরকম হলো বলে মনে হচ্ছে? এর পেছনে কি কোনো ইন্ধন থাকতে পারে? দেখেন, এটা রিলেটেড, মানে এক নম্বর হলো আমি মানে মোটামুটি গাট ফিলিং থেকেই বলবো যে ইন্ধন ছাড়া এটা হয়নি। এগেন, আমি ফ্যাক্টস জেনে বলছি না, কিন্তু এটা পরিষ্কার করছি, আমি গাট ফিলিং থেকে বলছি ইন্ধন ছাড়া এটা হয়নি। কারণ এক নম্বর হলো হঠাৎ করে হওয়া, আর দুই নম্বর হলো কোন সময়টাতে হওয়া। দেখেন, বাংলাদেশের ইতিহাস বা আসলে মানে আমাদের উপমহাদেশের ইতিহাসে স্পেশালি 47 সালের পর থেকে এই স্পেশালি এই যে 7 সিস্টার্সের বর্ডার্স দিয়ে মিয়ানমারের বর্ডার এবং বাংলাদেশের এই যে পার্বত্য অঞ্চলের বর্ডার দিয়ে আমরা একটা আরেকটা দেশের সাথে, মানে বাংলাদেশ বা তখন যখন ইস্ট পাকিস্তান ছিল, এবং ভারতের সাথে মিয়ানমার, ভারতের সাথে ভারত, মিয়ানমারের সাথে ভারত, ইস্ট পাকিস্তানের সাথে, এই জায়গাগুলোতে আমরা অনেক ধরনের সেপারেটেড মুভমেন্ট একে অপরের সাপোর্ট করেছি। ভারতের ভেতরে আমরা সাপোর্ট করেছি, মিজোরামে, নাগাল্যান্ডে, আসামে আমরা অনেক সাপোর্ট করেছি। আমি ওই 47 সালের পর থেকে বলছি। মিয়ানমার সেম জিনিসটা করেছে, ভারত আবার আমাদের এখানে করেছে। এবং এই যে মনে করেন যে কুকি চিন বলেন বা যেটা যেটা নাম বলেন, এগুলো মানে অনেক পুরাতন এক একটা অস্তিত্ব, মোর দেন 50-60 ইয়ার্স, মানে এই যে আমাদের ব্রিটিশ আমলের স্বাধীনতার সাথে জড়িত, এবং তখন থেকে এই জিনিসগুলো আছে। এবং ভারত অনেক ফোর্সেসকে সাপোর্ট করে ইন মিয়ানমার, ইন বাংলাদেশ। সো যেহেতু এই সাপোর্টগুলো আছে, এবং এই যে আপনি ভুলে যাবেন না যে 10 ট্রাক মামলা যে করেছিল, এগুলো কিন্তু এইগুলো রিলেটেডই ছিল, এই মুভমেন্টগুলো। হ্যাঁ, সো এই যে এই মুভমেন্টগুলোর সাপোর্ট যদি ভারত করে থাকে, এবং এইখানে যে ভারতের সাপোর্টের যে সরকারটা ছিল তারা যদি হঠাৎ পড়ে থাকে, এবং পড়ার পর অনেক দিন সময়, একটু আগে যে কথাটা বলছিলাম বিরতির আগে, যে আমরা অনেক সময় দিচ্ছি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেক সময় দিচ্ছে সবাইকে, যেন তারা যদি কোনো ধরনের কনস্পিরেসি বা কিছু করতে চায় তাহলে করার একটা সুযোগ হয়ে যাচ্ছে হয়তো আস্তে আস্তে। তো এই যে এই সুযোগগুলো, যেগুলো আমরা মানে ইউজুয়ালি ইন্টেলিজেন্স এজেন্সি বলে থাকি, এক একটা দেশে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা এই সুযোগগুলো সবসময় নেয়, সব জায়গায় নেয়। মানে ইসরায়েলের মোসাদ নেয় তারা যেখানে পারে, মানে এককালে সোভিয়েত ইউনিয়নের কেজিবি নিত তারা যেখানে পারতো, এটা সব জায়গায় নেয়। সো ভারতের আপনার ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এগুলোর কোনো ধরনের সুযোগ নেয়নি। এইটা চিন্তা করাটা আসলে একটু বোকামি হবে বলে আমি মনে করি। আমি জানি না, এগেন আমার কাছে ফ্যাক্টসগুলো নেই, এবং গণমাধ্যমে পরিষ্কার ফ্যাক্টসগুলো আসেনি এখন পর্যন্ত। তবে মানে আমরা বাংলাদেশের ইতিহাস জেনে এবং ইন্টেলিজেন্স এজেন্সির ইতিহাস, এই সেপারেট মুভমেন্টগুলোর ইতিহাস, এগুলো জেনে মোটামুটি আমরা নির্ণয় করতে পারি যে একটা ভালো শক্ত কানেকশন নিশ্চয়ই আছে। এবং এর একই সাথে মানে ইভেন দো সোশ্যাল মিডিয়ার রিপোর্টিং থেকে বলছি, আমি আসল নিউজ থেকে বলছি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক রিপোর্ট দেখেছি, এগুলোর সাথেও ওইখানকার লোকাল আওয়ামী লীগ সাপোর্টাররাও জড়িত ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, খাগড়াছড়ি যান, রাঙামাটি যান, আর আপনি আমাদের ওই যে আপনার এই শুক্রবারে যে মসজিদে ঘটনা ঘটলো সেটাতেই যান, আওয়ামী লীগের কোনো না কোনো দোসর কোথাও না কোথাও এগুলোর সাথে সংযুক্ত আমরা খুঁজে পাচ্ছি। জি, জনাব প্রিন্স, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই। এই যে বিভিন্ন জায়গায় আমরা অস্থিরতা দেখছি, আজকে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখত বলছিলেন পাহাড় অশান্ত থাকলে সমতলের মানুষও শান্তিতে থাকবে না। আসলে তার এই কথা বলার কারণটা কি, এটা যদি একটু বলেন। আর এই যে যেটা জনাব ববি হাজ্জাজ বলছিলেন যে শক্ত কানেকশন কারো থাকতে পারে সব বিভিন্ন রকম অস্থিরতা, এটা তো দিবালোকের মতো স্পষ্ট যে এই যে ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে যে আজকে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, এবং স্বৈরাচারের পতন, হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া, যে একটা বিপ্লবোত্তর যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, সেইটাকে নস্যাৎ করার জন্য এই ফ্যাসিস্ট সরকারের, হাসিনা সরকারের যারা প্রেতাত্মারা রয়েছে দেশে বিদেশে, বা তাদের যারা মুরব্বী রয়েছে, যারা বাংলাদেশে এখন আর আধিপত্য বিস্তার করতে পারছে না বা পারবে না ভবিষ্যতে, তাদের কিন্তু যৌথ চক্রান্তে বাংলাদেশকে অস্থির করার একটা চেষ্টা হচ্ছে প্রথম থেকেই। আপনি জানেন এই গণবিপ্লবের পরে যে যখন সরকার গঠন হলো, সেই সরকারের বিরুদ্ধে একটি জুডিশিয়াল কু করার কিন্তু একটা চেষ্টা হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি যিনি ছিলেন, তার নেতৃত্বে একটা জুডিশিয়াল কু হওয়ার একটা মানে সম্ভাবনা আমরা দেখেছিলাম। সেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নস্যাৎ হয়ে গেছে। তারপরে আমরা আনসারদের মাধ্যমে দেখেছি, তারপর গার্মেন্টসে আমরা দেখেছি, আজকে পাহাড়ে আমরা দেখছি। এগুলো সব কিছুই হচ্ছে একটা চক্রান্ত, এবং শোনা যাচ্ছে এই চক্রান্তের সাথে বিদেশি কোনো যোগসূত্র আছে।
আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে হাজারো ছাত্র তরুণের রক্তের বিনিময়ে যে মানে গণতন্ত্রের পথে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, বা যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবকে কোনো দেশি বিদেশি চক্রান্তে নস্যাৎ করা যাবে না। জনগণ কিন্তু এখনো সচেতন আছে। আবার সেই স্বৈরাচার বাংলাদেশে ফিরে আসবে সেটার কোনো সম্ভাবনা নাই, যদিও তারা চেষ্টা করছে। কিছুদিন আগেই আমরা সেই মানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার টেলিফোন আলাপ আমরা শুনেছি, উস্কানিমূলক, এবং তিনি বলছেন তিনি নাকি বাংলাদেশের আশেপাশে অবস্থান করছেন, হুট করে ঢুকে পড়বেন। তিনি যদি হুট করে ঢুকে পড়েন, বাংলাদেশের জনগণও কিন্তু ওনাকে খপ করে ধরে ফেলবে। ওনার কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আর দেশে বিদেশি যারা এই চক্রান্তের সাথে জড়িত তাদেরকে আমরা বলতে চাই যে ছাত্র জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে তাহলে অবশ্যই আবারও কিন্তু ছাত্র জনতা জেগে উঠবে। জি, তখন কিন্তু তারা আর পালানোর পথ খুঁজে পাবে না। জি, আমরা আরেকটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই জনাব ববি হাজ্জাজ, যে আজকে 112 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে, যেখানে ক্লাস হয়তো শুরু হয়েছে কিন্তু পরীক্ষা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। আর সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনা সেটা হচ্ছে ছাত্র রাজনীতি কি হবে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত রয়েছে, অবস্থানও রয়েছে। এই জায়গায় আসলে সমাধানটা কোথায়, কোন পথের সমাধান মিলবে? সমাধান খুব সোজা, প্রবলেমটা হলো সমাধান সবাই করতে চায় কিনা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি সাধুবাদ জানাই যে 112 দিনের বন্ধ থাকার পর ফাইনালি বিশ্ববিদ্যালয় খুলেছে, এবং আমি আশা করব যে এই যে আমরা যে বলছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশ যেন মেধাহীন না হয়, ফোকাস যেন মেধার উপরে থাকে, কোনো বিশ্ববিদ্যালয় যেন অন্য কোনো কারণে এইভাবে বন্ধ না হয় বা বিশ্ববিদ্যালয়ের উপর অত্যাচার না হয়। কারণ শুরু কিন্তু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর অত্যাচার দিয়েই, এটা যেন না হয়। এখন ছাত্র রাজনীতিতে আসি। ছাত্র রাজনীতি অত্যন্ত প্রয়োজনীয়, ছাত্র রাজনীতি বিশ্বব্যাপী প্রয়োজনীয়, আবার ছাত্র রাজনীতি বাংলাদেশের একটা স্পেসিফিক ইতিহাস আছে। সো আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে যত বড় বড় আন্দোলন হয়েছে ক্যাম্পাসগুলো থেকে শুরু হয়েছে, এবং শুধু আমাদের না, আসলে আমাদের মতো যে দেশগুলো মানে যেগুলো আর কি আপনার কলোনাইজ দেশ ছিল, এই কলোনাইজ দেশগুলোতে মানে আপনি ওই ফিলিপিন্স চলে যান, মালয়েশিয়া চলে যান, ওইদিকে ইরান চলে যান, যেখানেই যান, কলোনাইজ দেশগুলোতে গত 100 বছরে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আসলে মূল রাজনৈতিক মুভমেন্টগুলো ক্যাম্পাসগুলো থেকেই শুরু হয়েছে, এবং প্রত্যেকটা মুভমেন্ট ইদার হার্ড লেফট বা হার্ড ডেমোক্রেসি মানে গণতন্ত্রের জন্য যুদ্ধ ছিল, মুভমেন্ট ছিল। সো এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ওতপ্রোতভাবে কানেক্টেড, এটার একটা মূল্য আছে। আর ছাত্র রাজনীতি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও আছে। আমি নিজে এটার সাথে সংযুক্ত ছিলাম যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, মানে ওই বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমাদের দেশে যেটা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন হলো যে ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতির বাইরে যত ধরনের রাজনীতি বা কর্মকাণ্ড আছে এগুলোকে সেপারেট করা। আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়াজ উঠেছে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া, আমি এইটার ঘোর বিরোধিতা করি। এক সময় যেমন স্পেশালি আমরা এই যে আবরার ফাহাদের মর্মান্তিক আপনার এই যে হত্যাকাণ্ডের পর বুয়েটের ছাত্রছাত্রীরা যেমন আওয়াজ তুলেছিল যে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়, আমি তখন ওটারও বিরোধিতা করেছিলাম। ছাত্র রাজনীতি কখনোই বন্ধ করা উচিত না, ছাত্রদের জন্য হবে ছাত্র রাজনীতি। কিন্তু ছাত্র রাজনীতি যেন, আমি যেটা বিশ্বাস করি, এবং এই যে যেটা বললাম অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের কথা যদি চিন্তা করেন, ছাত্র রাজনীতি কখনো ক্যাম্পাসের বাইরের কোনো কিছুর প্রভাব ছাত্র রাজনীতির উপরে পড়ে না এবং পড়া উচিত না। সো এখন আজকে মনে করেন আমরা বলছি রাজনৈতিক দলগুলোর প্রভাব ছাত্র রাজনীতির উপরে পড়ছে, ঠিক আছে, আমরা রাজনৈতিক দলের প্রভাব যদি বন্ধ করে দিই, কালকে দেখবেন যে কর্পোরেশনগুলোর প্রভাব ছাত্র রাজনীতির উপরে পড়ে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন কথা বলেন, তখন আপনার ছাত্র রাজনীতিতে এই যে আপনার রাজনৈতিক দল, আগে এক সময় এই নজর হেলমেট বাহিনী আওয়ামী লীগ ছিল, এখন মনে করেন বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা যেই দলই বলেন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা বিশ্বাস এই ক্যাম্পাসগুলোতে ঢুকানো হচ্ছে। আবার একইভাবে আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে যান, যেখানে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স শক্তভাবে নিষিদ্ধ, সেইখানে আবার ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওদের ইনফ্লুয়েন্স ঢুকে যায়। সো পয়েন্টটা হলো ইনফ্লুয়েন্স মুক্ত করা ছাত্র রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ছাত্রদের জন্যই গুরুত্বপূর্ণ। ছাত্রদের রাইটস এইটা রিলেটেড, বিশ্ববিদ্যালয় কিভাবে আরো ভালো হবে এইটা রিলেটেড। এইখানে ক্যাম্পাসের বাইরের কোনো জিনিস, সেটা এনডিএম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউনিলিভার, আকিজ গ্রুপ,
কোনোটাই যেন বাইরের কোনো ইনফ্লুয়েন্স যেন না থাকে। এইটা যদি আমরা করতে সক্ষম হই তাহলে সঠিক ধরনের ছাত্র রাজনীতি আমরা বাংলাদেশে ফিরে পাবো। জি, জনাব প্রিন্স, এই ছাত্র রাজনীতিকে আসলেই এই যেই প্রভাবগুলোর কথা বলা হচ্ছে যে বাইরের প্রভাব, সেই বাইরের প্রভাব মুক্ত রেখে কি ছাত্র রাজনীতি করা আদৌ সম্ভব? দেখুন, আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। আমার মাথা ব্যথা হয়েছে, সেই জন্য মাথা কেটে ফেলতে হবে, সেই নীতিতে আমি বিশ্বাস করি না। আমার মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথা কমানোর জন্য আমাকে ওষুধ খেতে হবে, প্রথমে ডাক্তার দেখাতে হবে, তারপর ওষুধ খেতে হবে, তারপর মাথা ব্যথা আমার ঠিক হবে। কিন্তু আমি মাথায় যদি কেটে ফেলি তাহলে তো আমি বাঁচবো না। তা আজকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যে কথাগুলো বলা হচ্ছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ছাত্র রাজনীতি না থাকলে মহান মুক্তিযুদ্ধ হতো না, ছাত্র রাজনীতি না থাকলে 90-এর গণ অভ্যুত্থান হতো না, এরশাদের পতনও হতো না, ছাত্র রাজনীতি না হলে হাসিনার পতনও কিন্তু হতো না। এখন আপনি ছাত্র রাজনীতি হঠাৎ করে অনেকের কাছে মানে খারাপ হয়ে গেল কেন? খারাপ যে বিষয়গুলো রয়েছে ছাত্র রাজনীতির, সেগুলোকে আমরা বর্জন করি, সেগুলোকে আমরা সংস্কার করি, সেগুলোকে আমরা পরিবর্তন করি, তাহলেই তো আমার সমস্যার সমাধান হয়ে কিন্তু যাবে। ছাত্ররা কি ক্ষমতার ভাগাভাগি কিংবা টেন্ডারবাজি কোনোভাবে এটা উচিত নয়। এখানেই প্রশ্ন, ছাত্রদের ক্ষমতার ভাগাভাগিও দেওয়া যাবে না, টেন্ডারে যাওয়া যাবে না, তাদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ঠেলে দেওয়া যাবে না। এখানে এখন ধরেন আমরা অনেক কিছু দেখছি এখন, যে অনেকে সন্তানরা এখন অনেক মুরব্বীদের কাছ, মানে বাবা মার থেকেও অনেক বড় হয়ে গেছে, সন্তানরা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু সেই কথা বলার অধিকার কি তার আছে কিনা? এখন প্রশ্ন আসতে পারে, ছাত্র গণ অভ্যুত্থান হলো, স্বৈরাচারের পতন হলো, অবশ্যই তাদেরকে আমরা স্যালুট করি। এই গণ অভ্যুত্থানের মধ্যে কিন্তু আমরাও ছিলাম বা আছি, সব শ্রেণী পেশার মানুষ আছে। এই ছাত্র গণ অভ্যুত্থান শুধুমাত্র 1 মাস বা 15-16 দিনের বিষয় নয়, এটা 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় এই প্রেক্ষাপট রচনা হয়েছে, তার মধ্য দিয়ে এটা হয়েছে। এটা অবশ্যই আমরা স্যালুট করি, কিন্তু এই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনগণেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে। সেখানে বিএনপি বলেন বা অন্যান্য রাজনৈতিক দল বলেন, সকলেরই অংশগ্রহণ রয়েছে। আমার দলেরই তো লিস্টেড এই পর্যন্ত 422 জন আমাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাসিনার। তাহলে আমরা যদি এখানে অংশগ্রহণ নাই করলাম, তাহলে এই 422 জন কিভাবে হত্যা শিকার হলো? যদিও আমরা এটা বলতে চাই নাই, কিন্তু অবস্থার প্রেক্ষিতে আমাদের বলতে হয়েছে। ওই কথাটা বলছিলাম যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে আজকে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সঠিক নয়। ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু ছাত্র রাজনীতির যে খারাপ যে জিনিসগুলো রয়েছে, খারাপ দিকগুলো রয়েছে, এগুলোকে পরিহার করতে হবে। সেগুলোর জন্য আপনারা আমরা বসি, আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। একেবারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফেলবো তাহলে হবে না। আজকে বাংলাদেশের মতো দেশে ছাত্র রাজনীতির থাকতে হবে। যে দেশে সার্বভৌমত্ব হুমকির মধ্যে থাকে, যে দেশে গণতন্ত্র হুমকির মধ্যে থাকে, যে দেশে আপনার জনগণের অধিকার হুমকির মধ্যে থাকে, সেই দেশে ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে রয়েছি, 30 সেকেন্ডে যদি কিছু যুক্ত করতে চাই। আমি যুক্ত করতে চাই। প্রথমত আমি আশাবাদী যে যুক্তরাষ্ট্রে এই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির ট্রিপে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশের জন্য ভালো কিছু মেসেজ বয়ে আনতে পারবেন, এবং একই সাথে আমি আপনার শোর মাধ্যমে জনগণ এবং আমাদের মাননীয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে রাজনৈতিক দলের আমরা যারা আছি সব নেতৃবৃন্দ আমরা সবাই এক পায়ে দাঁড়িয়ে আছি ওনাদের সহযোগিতা করবার জন্য। ওনাদের শুধুমাত্র একটা কাজ করতে হবে, আমাদের ডাকতে হবে। ওনারা যদি ডাকেন, ওনাদের যা যা কাজ করতে হবে বা যা যা কাজে সহযোগিতা লাগবে, আমরা দাঁড়িয়ে আছি সেগুলো করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ববি হাজ্জাজ, অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।